নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি আলোচনা করব স্বনির্ভর দলের ক্যাশ খাতা কেমনভাবে লিখতে হয়। স্বনির্ভর দলের ক্যাশ খাতা এমন একটি খাতা যে খাতাটায় দলের সারা মাসের সমস্ত রকমের টাকা পয়সার লেনদেনের হিসাব লিখতে হয়। এখানে যেমন সঞ্চয়ের হিসাব লিখতে হয়, তেমন কে কত টাকা ঋণ নিল, কত টাকা পরিশোধ করলো, আসল কত দিল, সুদ কত দিল, সব কিন্তু এখানে লিখতে হয়। সেভিংসের ঋণ, সিসি ঋণ, সিআইএফ ঋণ, এমনকি ব্যাংক কত টাকা সুদ দিল সেটাও কিন্তু এই ক্যাশ খাতায় নথিভুক্ত করতে হয়। তাই এই খাতাটা লেখার ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যা হয়ে থাকে। তবে আমার এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো সমস্যা থাকবে। আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে স্বনির্ভর দল সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্বনির্ভর দলের ক্যাশ খাতা। খাতার শুরুতেই স্বনির্ভর দলের নাম, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, উপসংঘ, সংঘ এবং জেলা এগুলো লিখে নিতে হবে। স্বনির্ভর দলের ক্যাশ খাতার হিসাব হয় দুটো পাতা জুড়ে। প্রথম পাতায় জমা, পরের পাতায় আছে খরচ। খাতার ওপরেই কোন মাসের হিসাব হচ্ছে সেটা উল্লেখ করবেন, আর কত সাল সেটাও লিখে দেবেন দুটো পাতাতেই। একটি নতুন দল, তারা দলের মিটিং করেছে 5 তারিখে, 5/1/2023 তারিখে মিটিং করেছে। মিটিংয়ে দলের 10 জন সদস্য 100 টাকা করে সঞ্চয় নিয়ে এসেছে, জমা দিয়েছে। আর ওই টাকাটা 8/1/2023 তারিখে ব্যাংকে জমা করা হয়েছে। যখন ব্যাংকে জমা করা হয়েছে তখন তাদের সদ্য অ্যাকাউন্ট হয়েছে, তাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল না, মানে একদম নতুন দলের প্রথম জমা। সেটা কিভাবে লেখা হবে দেখে নিন। প্রথমেই মিটিংয়ের তারিখ, তারপর আছে মিটিং বইয়ের পৃষ্ঠা সংখ্যা। এখানে মিটিং খাতার পৃষ্ঠায় কত নম্বর পৃষ্ঠায় এই 5/1/2023 তারিখের মিটিংটা লেখা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। তারপরে আছে রসিদ নাম্বার। রসিদ নাম্বারের জায়গায় দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 করে আমি লিখেছি। আমার এই দলটিতে 10 জন সদস্য আছে, সেই জন্য আমি এখানে 10 নম্বর পর্যন্ত লিখেছি। আপনারা নিজেদের দলের সংখ্যা অনুযায়ী ক্রমিক নাম্বার লিখবেন এবং তার পাশে কার কাছ থেকে পাওয়া গেল এখানে সেই সদস্যদের নামগুলো লিখবেন। সবার নামগুলো লেখা আছে। এবার দেখুন হেড অফ অ্যাকাউন্ট কোন খাতে, সঞ্চয় করার জন্য টাকা জমা করেছে তাই সঞ্চয় খাত লিখেছি। নগদের ঘরে দেখুন লেখা হয়েছে 100 100 100 100, মানে সবাই 100 টাকা করে জমা করেছেন, সেটা আমি নগদে লিখেছি কারণ সবাই নগদে এসে জমা করেছে। টাকার জন্য দুটো ঘর আছে, নগদ আর ব্যাংক। সবাই যেহেতু নগদে জমা করেছে এখানে, তাই নগদের ঘরে লেখা হয়েছে। এবার দেখুন এই টাকাটা ব্যাংকে জমা হবে। কেমন করে জমা হবে? 8/1/2023 তারিখে ব্যাংকে জমা পড়েছে টাকাটা, 8/1/2023 তারিখ লেখা হয়েছে। মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 15 লেখা হয়েছে। এবার দেখুন আমি সি লিখেছি। সি লেখার মানে কি? সি লেখা হয়েছে কন্ট্রা এন্ট্রি হচ্ছে তাই। কন্ট্রা এন্ট্রি অর্থাৎ উভয় তরফে দাখিলা। জমার দিকেও এটা যেমন এন্ট্রি করা হয়েছে, তেমন দেখুন খরচের দিকেও এন্ট্রি করা হয়েছে। সেই জন্যেই এটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়, বা উভয় তরফে দাখিলা। কন্ট্রা এন্ট্রি হচ্ছে বলেই কিন্তু এখানে রসিদ নাম্বারের জায়গায় সি কথাটি লেখা হয়েছে। তারপরে দেখুন নগদ জমা কার কাছ থেকে পাওয়া গেল, সেখানে লেখা হয়েছে নগদ জমা। তারপরে আছে হেড অফ অ্যাকাউন্ট কোন খাত, হাতে থাকা টাকা, মানে সদস্যরা যে জমা করেছিল টাকাটা হাতে ছিল সেই টাকাটা কি করা হয়েছে, ব্যাংকে জমা করা হয়েছে। এই দেখুন জমা, জমার দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে যেহেতু টাকাটা ব্যাংকে জমা হয়েছে। আবার যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি হচ্ছে আমাকে এই পাতাতেও লিখতে হয়েছে 8/1/2023 তারিখ 15 মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 15। কন্ট্রা এন্ট্রির জন্য সি লেখা হয়েছে, নগদ জমা, ব্যাংকে থাকা টাকা। এখানে দেখুন নগদের ঘরে লেখা হয়েছে এই 1000 টাকাটা। কারণ কি, 1000 টাকা দলের সদস্যরা কি করেছিল, নগদে দিয়েছিল, সেই টাকাটা খরচ হয়ে গেছে, সেই জন্য এখানে লেখা হয়েছে নগদের ঘরে। খরচের দিকে নগদের ঘরে লেখা হয়েছে 1000।
আর জমা যেহেতু ব্যাংকে হয়েছে তাই জমার দিকে ব্যাংকের ঘরে লেখা হয়েছে 1000। এটা মনে রাখার আর একটা সহজ উপায় বলে দিই। কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে জমা এবং খরচ দুদিকেই কিন্তু একই ঘরে, অর্থাৎ নগদের ঘরেই দুদিকে লেখা হচ্ছে এরকম কিন্তু হয় না, বা শুধু ব্যাংকের ঘরে দুদিকেই হবে না, এটা বিপরীতধর্মী। যদি জমার দিকে ব্যাংকের ঘরে হয় তাহলে সেটা খরচের দিকে গিয়ে নগদের ঘরে হবে, আর যদি জমার দিকে নগদের ঘরে হয় তাহলে সেটা খরচের দিকে গিয়ে হবে ব্যাংকের ঘরে। এবার দেখুন, নিচে আছে মোট জমা, শুরুর জের আর সর্বমোট। এখানে শুরুর জেরটা সবার প্রথমে লিখে নিতে হবে। সবার প্রথমে শুরুর জের মানে এখানে যেহেতু নতুন দল, অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না বললাম, তাহলে এখানে হাতেও কোনো নগদ টাকা ছিল না এদের, আর অ্যাকাউন্টেও কোনো টাকা ছিল না। সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যাংকের ঘরেও শূন্য আর নগদের ঘরেও শূন্য। তারপরে লিখব মোট জমা। মোট জমা আমি কি করে লিখলাম, এই দেখুন এখানে যা আছে নগদের ঘরে যা হবে, যা অ্যামাউন্ট আছে সব যোগ করে বসিয়ে দিতে হবে। যোগ করে আমার এখানে 1000 হয়েছে তাই 1000 লেখা হয়েছে, আর এখানে ব্যাংকের ঘরেও যা আছে তাই যোগ করে বসাতে হবে। শুধু 1000 আছে তাই এখানেও শুধু 1000 হলো। এবার এই দুটো যোগ করতে হবে। দুটো যোগ বলতে শুরুর জের আর মোট জমা, যা অ্যামাউন্ট আছে যোগ করতে হবে। আমার এখানে শূন্য আছে তাই যোগফল এখানে দুটো জায়গাতেই 1000 1000ই হয়েছে। এবার কি করব, এখানে সর্বমোটে যা আছে জমার দিকে, খরচের দিকেও সর্বমোটে সেটাই লিখে নেওয়া হবে। এই দেখুন এখানেও আমি 1000 নগদে লিখেছি, 1000 ব্যাংকে লিখেছি। এবার এখানেও একই পদ্ধতি, নগদের ঘরে যা অ্যামাউন্ট আছে যোগ করে বসাতে হবে। শুধু 1000 আছে দেখুন, তাই এখানে 1000 লেখা হয়েছে। এখানে দেখুন ব্যাংকের ঘরে কোনো টাকার উল্লেখ নেই, কিছু নেই, তাই এখানে শূন্য। এবার কি করব, আমার এখানে শেষের জের বার করতে হবে। কি করে বার করব, শেষের জের বার করার নিয়ম হচ্ছে বিয়োগ করে বার করতে হবে। বিয়োগ হবে সর্বমোট আর মোট খরচ, এই দুটোর বিয়োগ করে বিয়োগফল লিখতে হবে। আমার এখানে দেখুন এই 1000 আর এই 1000 বিয়োগ করে শূন্য হয়েছে, তাই শেষের জের নগদ শূন্য, মানে হাতে কোনো টাকা নেই। আর শেষের জেরে ব্যাংকের ঘরে হয়েছে 1000, তাহলে ব্যাংকের ব্যালেন্স 1000। যেহেতু দলের মেয়েরা 1000 টাকা ব্যাংকে জমা করেছে, তাই হিসাব করে সবশেষে দেখা গেল দলের ব্যাংকের অ্যাকাউন্টে শেষের জেরে ব্যাংকে 1000 টাকা আছে। এটা কিন্তু একদম ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মিলতে হবে। তারপরে এবার দেখুন এখানে নগদ লেখা আছে, নগদে কি আছে সবশেষে হিসাবের শেষে কি দাঁড়ালো। এবার দেখুন হিসাবের শেষে কি দাঁড়ালো, নগদ শূন্য, মানে নগদ কোনো টাকা নেই। ব্যাংকের ঘরে আমাদের ওই যে 1000 বেরিয়েছিল, তাই এখানে 1000, তাহলে মোট কত হলো 1000। এবার এটাকেই কথায় লিখতে হবে 1000 টাকা, আর এখানে কোষাধ্যক্ষ সম্পাদিকা এরা সই করে দেবে। পরের মাসে দেখুন ব্যাংকের ঘরে 1000 লেখা হয়েছে, কারণ আগের মাসের শেষের জের ছিল 1000 টাকা। আগের মাসের হিসাব যখন শেষ হয়েছিল দেখা গেছিল শেষের জেরে ব্যাংকের ঘরে 1000 ছিল। পরের মাসে এটা শুরুর জেরে চলে এসেছে ব্যাংকে, মানে এই মাসটা যখন শুরু হয়েছে তখন দলের হাতে ছিল 0 টাকা, মানে কিছুই ছিল না, আর ব্যাংকে ছিল 1000 টাকা। তাহলে কি দেখা গেল, আগের মাসে যেটা শেষের জের সেটা পরের মাসে গিয়ে হয়ে যায় শুরুর জের। হিসাবটা একই রকমভাবে হয়েছে দেখুন, একই রকমভাবে দলের মেয়েরা মিটিংয়ে এসে টাকা জমা করেছে, আর ওই টাকা পরে 7 তারিখে ব্যাংকে গিয়ে জমা করা হয়েছে, কন্ট্রা এন্ট্রি করা হয়েছে। পরের মাসে সদস্যরা দলের মিটিংয়ে এসে যেমন টাকা জমা করেছেন তেমন সেই টাকা ব্যাংকে জমা করা হয়েছে, আর ব্যাংক থেকে 1500 টাকা ঋণ নেওয়া হয়েছে। দেখুন কিভাবে লেখা হয়েছে। প্রথমেই মিটিংয়ের তারিখ লিখে মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার, তারপর রসিদ নাম্বার,
রসিদ নাম্বারের জায়গায় ক্রমিক নাম্বারগুলো, তারপরে সদস্যদের নাম, তারপরে কী জন্য তারা টাকা জমা করেছে, সঞ্চয় করার জন্য। 100 টাকা করে জমা করেছে, তাই 100 করে লেখা হয়েছে। পরবর্তীতে দেখুন কন্ট্রা এন্ট্রি করা হয়েছে, 7 তারিখে টাকা ব্যাংকে জমা পড়েছে, তাই কন্ট্রা এন্ট্রি হয়েছে। 7/3/2023 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 23, কন্ট্রা এন্ট্রির জন্য সি লেখা হয়েছে, নগদ জমা, হাতে থাকা টাকা। এই দেখুন ব্যাংকের ঘরে লেখা হয়েছে 1000 টাকা। তারপরে কন্ট্রা এন্ট্রির জন্য খরচের দিকেও লিখতে হয়েছে, 7/3/2023 তারিখ, 23 নম্বর, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 23, কন্ট্রা এন্ট্রির জন্য সি, নগদ জমা, ব্যাংকে থাকা টাকা। নগদের ঘরে 1000। 7/3/2023 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 1500 টাকা। এই ক্ষেত্রেও কিন্তু এই কন্ট্রা এন্ট্রি করতে হবে। এই দেখুন 7/3/2023 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 23, কন্ট্রা এন্ট্রির জন্য লেখা হয়েছে সি, নগদ তোলা, ব্যাংকে থাকা টাকা। এখানে দেখুন জমার দিকে লেখা হয়েছে 1500, যেহেতু ব্যাংক থেকে তোলার পরে কি হয়েছে, নগদে চলে এসেছে টাকাটা হাতে, তাই নগদের ঘরে লেখা হয়েছে। আর 7/3/2023 তারিখ কন্ট্রা এন্ট্রির জন্য আবার এখানে লেখা হয়েছে খরচের দিকেও, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর হচ্ছে 23, কন্ট্রা এন্ট্রির জন্য লেখা হয়েছে সি, নগদ তোলা, হাতে থাকা টাকা। এই দেখুন এখানে খরচের দিকে লেখা হয়েছে 1500 টাকা। ঋণ যখন নেওয়া হয় তখন কি হয়, ব্যাংক থেকে টাকাটা খরচ হয়ে যায়, তাই যখন ঋণ নেওয়া হয় তখন সেই ক্ষেত্রে লিখতে হয় খরচের দিকে ব্যাংকের ঘরে। টাকা ব্যাংকে জমা করা হলে জমার দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে, আর টাকা যখন তোলা হবে তখন খরচের দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। এবার দেখুন কন্ট্রা এন্ট্রি হয়ে গেল। এবার যেহেতু দলের মেয়েদের ঋণ দেওয়া হবে, কি হচ্ছে বিষয়টা, খরচ, সেই জন্য এটা খরচের পাতাতেই লিখতে হবে। ঋণ নিয়েছে, কারা নিয়েছে, এই দেখুন 7/3/2023 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 24, 7 তারিখে মিটিং করে টাকাটা দেওয়া হয়েছে দলের মেয়েদের, তাই মিটিং খাতার পৃষ্ঠা নম্বর হয়েছে 24। কারা নিয়েছে ঋণটা, ঋণ নিয়েছে 3 জন সদস্য। এইখানটা ভাউচার নাম্বারের জায়গায় লিখতে হবে তাদের ক্রমিক নাম্বার। এখানে দেখুন 1 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 10 নম্বর সদস্য ঋণ নিয়েছে, তাই আমি এখানে তাদের ক্রমিক নাম্বারগুলো লিখেছি। এখানে তাদের নাম লেখা হয়েছে, তারপরে কী জন্য তারা টাকা নিয়েছে, তারা নিয়েছে ঋণ খাত, হেড অফ অ্যাকাউন্ট এখানটায় কী জন্য নিয়েছে, তারা ঋণ খাত, ঋণ হিসাবে নিয়েছে টাকাটা। কত টাকা নিয়েছে, 500 500 500 500 টাকা করে নিয়েছে। আর একটা কাজ হয়েছে এই মাসে, কি করেছে, 31/3/2023 তারিখে ব্যাংক সুদ দিয়েছে 10 টাকা। সেটা আমরা কিভাবে লিখব দেখে নিই। তারিখ লেখা হয়েছে 31/3/2023, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 26। এখানটায় লিখতে হবে রসিদ নাম্বারের জায়গায় দলের অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। তারপরে কার কাছ থেকে পাওয়া গেল, এসবি ব্যাংক, মানে সেভিংস, দলের সেভিংস অ্যাকাউন্ট থেকে। সেভিংস কথাটি লেখার ক্ষেত্রে কিন্তু এসবি লেখা হয়, এসবি ব্যাংক লেখা হয়েছে সেই জন্য। কী জন্য দিয়েছে টাকাটা, প্রাপ্ত সুদ, কত টাকা, 10 টাকা। কোথায় লিখবে এই 10 টাকাটা, ব্যাংকের ঘরে। এই দেখুন ব্যাংকের ঘরে লেখা হয়েছে টাকাটা। ব্যাস, সারা মাসের হিসাব শেষ। এইবার যোগ বিয়োগের পালা। প্রথমেই আমাদের এখানে শুরুর জেল লিখে নিতে হয়। যখন এই মাসের হিসাব শুরু হয়েছে, অর্থাৎ আগের মাসের হিসাব শেষ আর এই মাসের হিসাবের শুরু, সেই সময় ব্যাংকে ছিল 2000 টাকা, আর হাতে কিছু ছিল না, তাই এখানে শূন্য লেখা হয়েছে আর ব্যাংকের ঘরে 2000 লেখা হয়েছে। এবার কি করতে হবে, এই যে নগদের ঘরে যা যা আছে টোটাল অ্যামাউন্টগুলো যোগ করতে হবে। এখানে এই যে 100 100 করে আছে, এখানে 1500 আছে, সব যোগ করে হলো আমার এখানে 2500, তাই লেখা হয়েছে। আর এখানে ব্যাংকের ঘরে আমার হয়েছে 1000, আর এখানে আছে 10, 1010, সেটাই লেখা হয়েছে। এবার যোগের সম্পর্ক, জমার দিকে যোগের সম্পর্ক, খরচের দিকে বিয়োগের সম্পর্ক। জমার দিকে যোগের সম্পর্ক, যোগ করা হয়েছে
শূন্যর সাথে যোগ করলে 2500ই থেকে গেল, আর এখানে 1010 আর 2000 যোগ করে হলো 3010। এবার কি করতে হবে, সর্বমোট এদিকে যা বেরিয়েছে নগদে আর ব্যাংকে, একদম খরচের দিকেও তাই লিখে দিতে হবে আগেই। এই দেখুন এখানেও তাই লেখা, নগদে আছে 2500 আর ব্যাংকে আছে 3010, এটাই লেখা হলো। এবার এদিকেও যোগ করতে হবে, যোগ করে বসিয়ে দিতে হবে। নগদের ঘরে যা যা অ্যামাউন্টগুলো আছে সব লেখা হলো, লিখে বসিয়ে দেওয়া হলো। এখানে 2500 হয়েছে, 2500 বসিয়ে দেওয়া হলো। আর এখানে ব্যাংকের ঘরে শুধুমাত্র আছে 1500, তাই এখানে 1500 বসানো হলো। এবার খরচের দিকে আমাদের বিয়োগের সম্পর্ক, তাই বিয়োগ করা হচ্ছে। 2500 থেকে 2500 বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে। মাসের শুরুতে হাতে কোনো নগদ টাকা ছিল না, আর মাস যখন শেষ হয়েছে, হিসাব শেষ হয়েছে, তখনও কিন্তু হাতে কোনো নগদ টাকা নেই। আর 3010 টাকা থেকে 1500 বিয়োগ করলে 1510 টাকা থাকে, তাই এখানে 1510 টাকা আছে। ব্যাংকের বইয়ের সাথে মিলিয়ে দেখলে সেই 1510 টাকাই থাকবে। আমাদের শেষের জের সবসময় ব্যাংকের ঘরে যেটা থাকবে সেটা সবসময় যেন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মেলে। সবশেষে নগদের ঘরে 0, ব্যাংকের ঘরে 1510, মোট 1510। এটাকেই কথায় লিখতে হবে 1510 টাকা। এখানে কোষাধ্যক্ষ সম্পাদিকা সই করে দেবেন। ঋণ নেওয়া হলো, এবার ঋণ পরিশোধ কি করে করবেন সেটা দেখে নিন। 5/4/2023 তারিখে মিটিং হয়েছে। মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 27, রসিদ নাম্বারের জায়গায় ক্রমিক নাম্বার সবার, তারপরে সবার নাম, সঞ্চয় খাত, টাকা জমা করেছে সঞ্চয় খাতে, আর 100 টাকা করে জমা করেছে তাই লেখা হলো। আর এখানে কন্ট্রা এন্ট্রি করা হয়েছে, কন্ট্রা এন্ট্রি করে 1000 টাকা এই যে জমাটা দেখানো হয়েছে দেখুন, একই পদ্ধতিতে। এবার দেখুন দলের মেয়েরা যখন ঋণ পরিশোধের টাকাটা জমা দেয় তখন তারা কি করে, টাকাটা কোথায় এসে জমা করে, দলের মিটিংয়ে এসে। তারা দলের মিটিংয়ে এসে এই যে 5/4/2023 তারিখে তারা দলের মিটিংয়ে এসেছে, এসে তারা টাকা জমা করেছে। কে কে, যারা যারা নিয়েছিল 1 নম্বর, 3 নম্বর, 10 নম্বর সদস্য, তাদের নাম। এবার ঋণ শোধ, কী জন্য দিয়েছে তারা টাকা, ঋণ শোধ। আসল সুদ করে লিখতে হবে, আসল কত দিয়েছে, সুদ কত দিয়েছে। আসল দিয়েছে, প্রথম সদস্য দিয়েছে 200 টাকা, 5 টাকা দিয়েছে সুদ, 500 টাকা যেহেতু তিনি নিয়েছিলেন। আর একজন সদস্য 3 নম্বর সদস্য, উনি দিয়েছেন আসল 100 টাকা, 5 টাকা সুদ। আর 10 নম্বর সদস্য, উনি দিয়েছেন আসল 300 টাকা, 5 টাকা সুদ। মোট 615 টাকা ঋণ শোধ বাবদ জমা পড়েছে। এটাও কন্ট্রা এন্ট্রি করে জমা করা হয়েছে দেখুন, একই পদ্ধতি। 6/4/2023 তারিখ, 27 হচ্ছে মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার। কন্ট্রা এন্ট্রির জন্য সি লেখা হয়েছে, নগদ জমা। কী জন্য এটা, ঋণ পরিশোধ। এই দেখুন ব্যাংকের ঘরে, যেহেতু ব্যাংকের টাকাটা জমা করা হয়েছে তাই জমার দিকে ব্যাংকের ঘরে। এদিকেও কন্ট্রা এন্ট্রির জন্য 6/4/2023 তারিখ, 27 নম্বর মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 27, কন্ট্রা এন্ট্রির জন্য সি লেখা হয়েছে, নগদ জমা, ঋণ পরিশোধ বাবদ। এখানে নগদের ঘরে লেখা হয়েছে, যেহেতু এদিকে ব্যাংকের ঘরে লেখা হয়েছে তাই এখানে নগদের ঘরে লেখা হয়েছে। আবার ঠিক একই পদ্ধতিতে যোগ করতে হবে, এদিকে বিয়োগ করতে হবে, করে শেষের জেরে ব্যাংকের ঘরে আছে 3125 টাকা, এরকমভাবে লিখতে হবে। এবার আমরা দেখে নেব স্বনির্ভর দলের আবর্তনীয় তহবিল বা আরএফের টাকা যখন অ্যাকাউন্টে ঢোকে সেটা কিভাবে ক্যাশ খাতায় এন্ট্রি করতে হয়। তার সাথে সাথে সঞ্চয়, ঋণ পরিশোধ, এটা তো আছেই। দেখুন প্রথমেই মিটিংয়ের তারিখ লেখা হয়েছে, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর লেখা হয়েছে, তারপর সদস্যদের ক্রমিক নম্বর, নাম, তারপরে কী জন্য তারা টাকা জমা করেছেন, সঞ্চয় খাত, তারপর 100 করে টাকা জমা করেছে। এই সঞ্চয়ের পরিমাণ যদি 100 না হয়ে 50 হয় বা 500 হয় বা 200 হয়, যাই হোক পদ্ধতি কিন্তু একই থাকবে। আমি এখানে 100 লিখেছি মানে যে আপনারা 500 টাকা সঞ্চয় করলে লিখতে পারবেন না, বা আপনাদের সঞ্চয়ের পরিমাণ যদি 100 হয় লিখতে পারবেন না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি এখানে শুধুমাত্র পদ্ধতিটা বলছি আর দেখাচ্ছি। এখানে আপনাদের নাম আলাদা হতে পারে, আপনাদের সঞ্চয়ের পরিমাণ আলাদা হতে পারে, কিন্তু পদ্ধতি একই থাকবে। এই পদ্ধতিতেই খাতাটা লিখতে হবে। এবার দেখুন টাকাটা জমা করা হচ্ছে 8/5/2023 তারিখে
ব্যাংকে জমা করা হচ্ছে কন্ট্রা এন্ট্রি করে। আগেই বলেছি কিভাবে কন্ট্রা এন্ট্রি করতে হয়, দেখে নিন। ঠিক কন্ট্রা এন্ট্রি করে একই পদ্ধতিতে টাকাটা ব্যাংকে জমা করা হলো। এবার 5/5/2023 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার একই থাকছে। 1, 3 আর 10 নম্বর সদস্য যারা ঋণ নিয়েছিলেন তারা এই যে ঋণ পরিশোধ করার জন্য টাকা জমা করলেন মিটিংয়ে বসে। এই যে তাদের টাকা জমা করার পরিমাণ, আসল কত, সুদ কত, সব লেখা হয়েছে। তারপর এই টাকাটাই 8/5/2023 তারিখে ব্যাংকে জমা করা হয়েছে। কিভাবে জমাটা দেখালাম? কন্ট্রা এন্ট্রি করে। এই দেখুন, কন্ট্রা এন্ট্রি করে একই পদ্ধতিতে টাকাটা ব্যাংকে জমা করা হলো। এবার আসি রিভলভিং ফান্ডের টাকায় বা অনুদানের টাকায়। কিভাবে আমরা এটা লিখব? এখানে দেখুন 24/5/2023 তারিখে টাকাটা ঢুকেছে। মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার তখন হয়ে গেছে 33, মিটিং আরও বেড়ে গেছে ততদিনে। মিটিং খাতার পৃষ্ঠা নম্বর লিখেছি 33। রসিদ নাম্বারের জায়গায় দেখুন লিখেছি NEFT কথাটি, কারণ NEFTর মাধ্যমেই টাকাটা অ্যাকাউন্টে এসেছে। কার কাছ থেকে পাওয়া গেল? DMMU অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে টাকাটি পাওয়া গেছে। কোন খাত? আবর্তনীয় তহবিল বা রিভলভিং ফান্ড। আমি ব্র্যাকেটে RF লিখেছি, রিভলভিং ফান্ডটাকে শর্টে RF লিখেছি। কত টাকা এসেছে? 25,000। কিন্তু এখন যারা দল করবেন তারা 25,000 টাকা পাবেন না, তারা পাবেন 30,000 টাকা। আপনারা সেটাই এখানে লিখবেন। কোথায় লিখেছি? নগদের ঘরে কিন্তু লিখিনি, ব্যাংকের ঘরে লিখেছি, কারণ টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে, তাই ব্যাংকের ঘরে লেখা হয়েছে। ব্যাস, হিসাব কমপ্লিট। এবার আসি যোগ বিয়োগের পালায়। আমাদের শুরুর জেট ছিল 3,125 টাকা, হাতে নগদ কিছু ছিল না। তারপর দেখুন নগদের ঘরে যা আছে সব কিছু যোগ করে হয়েছে 1,909 টাকা, আর ব্যাংকের ঘরে সব যোগ করে হয়েছে 26,909 টাকা। এবার যোগ করে সর্বমোট বের করা হলো, 1,909 টাকা হলো সর্বমোট, আর ব্যাংকের ঘরে সর্বমোট হলো 30,034 টাকা। সর্বমোটের নিয়মটা তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন কিভাবে করতে হয়। জমা আর খরচ দুদিকেই সর্বমোট সমান হয়, তাই জমার দিকে যখন সর্বমোটটা বার করা হয় তখন সেই অ্যামাউন্টটাই লিখে দেওয়া হয় খরচের দিকে সর্বমোটের ঘরে। নগদের ঘরে নগদেরটা আর ব্যাংকের ঘরে ব্যাংকেরটা। তারপর আবার যোগের পালা। যোগ করে মোট খরচ বার করা হয়েছে 1,909 টাকা, আর ব্যাংকের ঘরে কিছু ছিল না তাই জিরো বসে গেল। এবার কিন্তু আর যোগ নয়, এবার বিয়োগের পালা। বিয়োগ করে 1,909 থেকে 1,909 বিয়োগ করলে 0 হলো। হাতে নগদ কোনো টাকা নিয়ে দলের হিসাব শুরু করা হয়নি। দলের হিসাব যখন শেষ হয়েছে তখনও হাতে নগদ কোনো টাকা বাঁচেনি। আর ব্যাংক অ্যাকাউন্টে শেষের জেরে আছে 30,034 টাকা। এটাই আমাদের এখানে হিসাবে বেরিয়েছে। আবার আমাদের লিখে দেওয়া হলো ব্যাংকে কত আছে, শেষের জের, ব্যাংকে কত আছে, নগদ কত আছে। আবার শেষের জের এখানে লেখা হলো নগদ আছে 0, ব্যাংকে আছে 30,034 টাকা, মোট 30,034 টাকা। এটাকেই কথায় লিখে দেওয়া হলো। এবার এখানে কোষাধ্যক্ষা আর সম্পাদিকার সই করতে হবে। এবার এখানে কোষাধ্যক্ষা আর সম্পাদিকা সই করে দেবেন। এই যে সম্পাদিকার সই আর এখানে কোষাধ্যক্ষার সই। আমি যে হিসাবটা দেখিয়েছি সেখানে দলে 10 জন সদস্য আছে, কিন্তু দলে যদি 12 জন সদস্য থাকে তাহলে কি নিয়ম পরিবর্তন হবে? একদমই না, নিয়ম একই থাকবে। সংখ্যা পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে, তারিখ পরিবর্তন হবে, টাকার অ্যামাউন্ট পরিবর্তন হবে, কিন্তু নিয়ম পরিবর্তন হবে না। একই নিয়মে খাতা লেখা হবে। আপনারা যখন নিজের দলের খাতাটি লিখবেন তখন এই নিয়মগুলো অনুসরণ করবেন, সংখ্যাগুলো নয়। নিয়মগুলো অনুসরণ করে দেখবেন, একই নিয়মে আপনারা খাতাটি সারবেন, দেখবেন আপনারা যখন নিজের দলের খাতাটি সারবেন, আপনারা যখন নিজের দলের খাতাটি লিখবেন তখন আমার এই ভিডিও দেখে নিয়মটা অনুসরণ করবেন। সংখ্যা, নাম এসব
অনুসরণ করার দরকার নেই, কারণ কোনোটাই মিলবে না। সংখ্যা, নাম, তারিখ সব কিছুই আলাদা হবে, আর টাকার অ্যামাউন্টও আলাদা হবে, কিন্তু পদ্ধতিটা একই থাকবে। একই পদ্ধতিতে আপনারা আপনাদের দলের খাতাটি লিখবেন। এবার দেখুন, দলের সদস্যরা যখন সিসি ঋণ পাবে বা সিআইএফ ঋণ পাবে, তখন কিভাবে খাতায়, ক্যাশ খাতায় এন্ট্রি করতে হবে। যখন মেয়েদের সিসি ঋণ হয়ে যাবে, তখন হিসাবের জন্য অনেকটা বেশি জায়গা লেগে যায়। সেই জন্য তখন আর সদস্যদের নাম লিখে, ক্রমিক নাম্বার লিখে সঞ্চয়ের টাকাটা ওইভাবে লেখার আর দরকার নেই। তখন এইভাবে লিখলেই হবে। 5/6/2023 তারিখে মেয়েরা মিটিং করেছে, মিটিংয়ে টাকাটা জমা করেছে। কিভাবে করেছে? মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার আছে 35, রসিদ নাম্বার আছে 1 থেকে 10। দেখুন এখানে আর 1 2 3 4 করে লিখিনি, একদম 1 থেকে 10 এইভাবে লেখা হয়েছে। তারপরে কার কাছ থেকে পাওয়া গেল? 10 জন সদস্য, কারো নামও আর লেখা হলো না, 10 জন সদস্য। তাতে কি হলো? জায়গাটা বেঁচে গেল। এবার হেড অফ অ্যাকাউন্ট কিসের জন্য দিয়েছে? সঞ্চয় খাত। কত টাকা দিয়েছে তারা? 1000 টাকা, 10 জন মিলে দিয়েছে 1000 টাকা। এটা নগদের ঘরে লেখা হলো। তারপরে এই টাকাটা 7 তারিখে ব্যাংকে জমা পড়েছে। একই পদ্ধতিতে দেখুন কন্ট্রা এন্ট্রি করা হয়েছে। 7/6/2023 তারিখ, 35 মিটিং খাতার পৃষ্ঠা নম্বর, কন্ট্রা এন্ট্রির জন্য সি লেখা হয়েছে, নগদ জমা। এই দেখুন ব্যাংকের ঘরে লেখা হয়েছে। আর এদিকেও সব একই পদ্ধতিতে লিখে, এই দেখুন এখানে নগদের ঘরে একই পদ্ধতিতে কন্ট্রা এন্ট্রি হয়ে গেল। এইবার দেখুন, সিসির হিসাব কিন্তু ব্যাংকের ঘরে লিখতে হয় না। সিসির হিসাব সবসময় শুধুমাত্র নগদের ঘরেই হবে। কিভাবে লেখা হয়েছে? 9/6/2023 তারিখে সিসি লোনের টাকা পাওয়া গেছে। এই দেখুন 9/6/2023 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 35। এখানে দেখুন রসিদ নাম্বারের জায়গায় সিসি কথাটি লিখেছি। কার কাছ থেকে পাওয়া গেল? সিসি ব্যাংক। কিসের জন্য? কোন খাত? ঋণ খাত। কত? 1.5 লক্ষ টাকা। এদিকে দেখুন খরচের দিকে হিসাবটা কিভাবে লিখেছি। এটা কিন্তু কন্ট্রা এন্ট্রি নয়, এটা ব্যাংক দিয়েছে সেটা লেখা হয়েছে। আর এদিকে দলের মেয়েদেরকে দেওয়া হয়েছে ভাগ করে, সেটা লেখা হয়েছে। এই দেখুন 9/6/2023 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 36। মানে মিটিং যেদিন টাকাটা দেওয়া হয়েছে সেই দিনও একটা মিটিং করা হয়েছে, তাই এখানে মিটিং খাতার পৃষ্ঠা নম্বর 36 হয়েছে। এবার দেখুন এই যে সদস্যদের ক্রমিক নাম্বার আর নাম। কি জন্য নিয়েছে? ঋণ খাত। কত টাকা? এই দেখুন সব নগদের ঘরে লেখা হয়েছে, অ্যামাউন্ট নগদের ঘরে সব। ঠিক আছে, এইভাবে ঠিক এই পদ্ধতিতে লিখতে হবে। হয়ে গেল সিসি ঋণের হিসাব। এটা হচ্ছে টাকা নেওয়ার হিসাব। টাকা এই যে ব্যাংক দিয়েছে 1.5 লক্ষ টাকা, জমার দিকে লেখা হয়েছে কত তারিখে দিয়েছে, আর খরচের দিকে লেখা হয়েছে দলের মেয়েদেরকে কিভাবে টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে। এবার দেখুন সিআইএফ ঋণ কিভাবে লিখব। সিআইএফ ঋণ কিভাবে আসে? সংঘ থেকে চেক দেয়, চেকের মাধ্যমে সিআইএফ ঋণ পাওয়া যায়। এবার কি হয়? এই চেক আমরা ব্যাংকে জমা করি কত তারিখে? এখানে তারিখটা উল্লেখ করতে হবে। চেক তারিখ লেখা হয়েছে, তারিখের ঘরে দেখুন তারিখ লেখা হয়েছে 14/6/2023 তারিখ। এখানে চেক নম্বর লিখতে হবে, রসিদ নাম্বারের জায়গায় চেক নম্বরটা লিখতে হবে। তারপর কার কাছ থেকে পাওয়া গেল? সংঘ। কি জন্য? সিআইএফ লোন। কত টাকা? 50,000 টাকা। এটা ব্যাংকে চেক জমা করা হলো। তারপর এই টাকাটা ব্যাংক থেকে তুলে আনা হয়। তারপর দেখুন 15/6/2023 তারিখে কন্ট্রা এন্ট্রি করে টাকাটা তুলে আনা হচ্ছে ব্যাংক থেকে। একই পদ্ধতিতে সি লেখা হয়েছে কন্ট্রা এন্ট্রির জন্য, ব্যাংক, সিআইএফ লোন। এখানে নগদের ঘরে লেখা হয়েছে টাকাটা। এবার খরচের দিকেও এটা এন্ট্রি করা হয়েছে 15/6/2023 তারিখ, কন্ট্রা এন্ট্রির জন্য সি লেখা হয়েছে, নগদ তোলা, সিআইএফ লোন। এখানে যেহেতু ব্যাংক থেকে তোলা হয়েছে তাই দেখুন এই যে খরচের দিকে ব্যাংকের ঘরে লেখা হয়েছে 50,000। এবার এই টাকাটাও সদস্যদের হাতে দেওয়া হচ্ছে। এই টাকাটাও একটা মিটিং করে দেওয়া হয়েছে। এখানে সেই মিটিংয়ের নাম্বার হয়েছে 37, তাই 37 লেখা হয়েছে। আর 5 নম্বর আর 6 নম্বর সদস্য এই ঋণ নিয়েছেন, তাই এই যে 5 নম্বর আর 6 নম্বর সদস্যর নাম লেখা হয়েছে। কি জন্য? এটা সিআইএফ লোন। কত টাকা? দুজন 25,000 করে নিয়েছেন, এটা এখানে লেখা হয়েছে। একই পদ্ধতিতে এইবার
ব্যাংকে কত টাকা ছিল সেটা লেখা হয়েছে, 30,034 টাকা ছিল। আগের মাসে যেটা শেষের জের ছিল সেটা দেখুন এই মাসের শুরুর জের হয়ে গেছে। হাতে কিছু ছিল না, হাতে এখানেও কিছু লেখা হয়নি, সেই জন্য। এবার সব যোগ করে আমার এখানে 2,01,000 হয়েছে, আর এখানে হয়েছে 51,000। যা হয়েছে তাই লিখেছি। আর সর্বমোটের ঘরে যোগ করে হয়েছে এখানে 2,01,000, এখানে হচ্ছে 81,034 টাকা। যা হয়েছে তাই লিখেছি। এবার এদিকের যেটা সর্বমোট সেটা আমি এই খরচের দিকেও লিখে নিলাম, লিখে নিয়ে এইদিকের হিসাবটাও করে নিলাম। করে এখানে যা যা আছে ব্যাংকের ঘরে নগদের ঘরে যা আছে সব যোগ করে করে বসানো হয়েছে, বসিয়ে তারপরে বিয়োগ করা হয়েছে। বিয়োগ করে যেটা বিয়োগ ফল সেটাই কিন্তু অ্যাকাউন্টের ব্যালেন্স। এই দেখুন নগদের ঘরে কিছু নেই, হাতে কোনো টাকা পয়সা নিয়ে আমি শুরু করিনি, তাই হাতে কোনো টাকা পয়সা নেই। আর ব্যাংকের ঘরে 31,034 টাকা হয়েছে, সেটাই এখানে আবার একই পদ্ধতিতে লিখতে হবে এবং সেটা কথায় লিখতে হবে। এবার দেখে নিন একদম শেষের পর্ব, সিসি ঋণ আর সিআইএফ ঋণ পরিশোধ করাটা কিভাবে ক্যাশ খাতায় এন্ট্রি করতে হবে। এই দেখুন এখানে একই পদ্ধতিতে মিটিংয়ের তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নাম্বার লেখা হয়েছে, 1 থেকে 10 সদস্যদের যে ক্রমিক নাম্বার, রসিদ নাম্বারের জায়গায় সেটা লেখা হয়েছে। 10 জন সদস্যা, সঞ্চয় খাত 1,000 টাকা নগদে জমা করেছে, তারপরে সেটাকেই কন্ট্রা এন্ট্রি করা হয়েছে। দেখুন আবার একই পদ্ধতি। তারপরে দেখুন এবার দলের সদস্যরা যারা সিসি ঋণ নিয়েছিলেন তারা টাকা পরিশোধ করলেন, মিটিংয়ে এসে তারা টাকা দিয়েছেন। মিটিংয়ের তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর, তাদের ক্রমিক নম্বর, যারা ঋণ নিয়েছিলেন তাদের নাম, কি জন্য সিসি ঋণ পরিশোধ, এই কথাটা এখানে লিখতে হবে। তারপরে দেখুন সব আসল সুদ করে লেখা হয়েছে। আসল কত টাকা দিয়েছে, সুদ কত টাকা দিয়েছে সেটা লিখতে হবে এইভাবে, ঠিক একই পদ্ধতিতে। লেখার পরে এইবার এই টাকাটা কি হবে, ব্যাংকে জমা দেওয়া হয়, সিসি অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। সেটা এখানে দেখুন 5 তারিখে মিটিং করে তারা টাকাটা জমা করেছে, আর এখানে দেখুন 7 তারিখে টাকাটা জমা করা হয়েছে ব্যাংকে। এই যে 7 তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর একই রয়েছে 39, সিসি কথাটা লেখা হয়েছে সিসি ব্যাংক, সিসি ঋণ পরিশোধের জন্য টাকাটা দেওয়া হয়েছে। মোট 19,500 টাকা উঠেছে, 19,500 টাকা লেখা হয়েছে। এটা দেখুন লেখা হয়েছে কোথায়, নগদের ঘরে। সিসি ঋণের সমস্ত হিসাব হবে নগদের ঘরে। এবার দেখুন সিআইএফ ঋণ একই পদ্ধতি। এই দেখুন এখানে সিআইএফ কথাটি লিখে নেওয়া হয়েছে। তারাও মিটিংয়ে টাকা জমা করেছে, মিটিংয়ের তারিখ, মিটিং খাতার পৃষ্ঠা নম্বর, তাদের ক্রমিক নাম্বার, সদস্যদের নাম, কি জন্য এটা সিআইএফ লোন পরিশোধ বা সিআইএফ ঋণ পরিশোধ কথাটি লিখে নেবেন। তারপরে আসল সুদ করে এটাও লিখতে হবে, কত টাকা আসল দিয়েছে, কত টাকা সুদ দিয়েছে, লেখা হলো। এবার কি করতে হবে, আমাদের ব্যাংকের যে ব্যালেন্স নিচে শুরুর জেরে বসিয়ে নিতে হবে। হাতে কিছু ছিল না তাই শূন্য লেখা হয়েছে, ব্যাংকে ছিল 31,034 টাকা, সেটাই লেখা হয়েছে। এবার কি করতে হবে, একই পদ্ধতি একদম, যা যা আছে সব শুধু যোগ করতে হবে। যোগ করে নগদের ঘরে যা আছে সব যোগ করে বসানো হবে, ব্যাংকের ঘরে যা আছে সব যোগ করে বসানো হবে। সব যোগ করে এখানে হয়েছে 26,000 টাকা নগদের ঘরে, আর ব্যাংকের ঘরে হয়েছে 1,000 টাকা, সেটাই লেখা হয়েছে। এবার সর্বমোটের ঘরে দেখুন এখানে 26,000 হয়েছে, এখানে হয়েছে 32,034 টাকা, সেটাই লেখা হয়েছে। এবার কি করব আমরা, একদম সর্বমোট দুদিকে সমান হবে, সেই জন্য একদম সর্বমোট এই খরচের দিকেও একই অ্যামাউন্ট আমি টেনে বসিয়ে দিলাম, যা হয়েছে এদিকে তাই বসানো হলো। এখানেও একই কাজ, নগদের ঘরে যা আছে সব যোগ করতে হবে, যোগ করে বসানো হলো। ব্যাংকের ঘরে কিছুই নেই তাই শূন্য হয়েছে, যদি কোনো অ্যামাউন্ট থাকে লিখবেন। শূন্য নগদের ঘরে, এই যে 26,000 বিয়োগ করলে শূন্য, আর এই 32,034 থেকে শূন্য যদি বাদ দেওয়া হয় 32,034ই থাকে, আর ব্যাংকের ব্যালেন্সের সাথে মিলিয়ে একদম এই 32,034 টাকাই যেন থাকে, মানে আপনাদের হিসাব অনুযায়ী যা শেষের জের বেরোবে সেটাই যেন ব্যাংকের ব্যালেন্স থাকে। এতক্ষণ ধরে আপনারা দেখলেন স্বনির্ভর দলের ক্যাশ খাতা কেমনভাবে লেখা হয়। আশা করি এর থেকে ক্যাশ খাতা লেখার সময় আপনাদের আর কোনো সমস্যা হবে না।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।